একটা প্রশ্নের উত্তর বিজেপি সমর্থকরাও চাইছেন, বিজেপিকে যারা ভোট দেন তারাও চাইছেন, এবং বিজেপির যারা নেতা রয়েছে সেরাও চাইছেন। কি সেটা হচ্ছে বিজেপির কে হবে পরবর্তী অধ্যক্ষ বা পার্টির সভাপতি। রাজ্য সভাপতির কথাও বলছি, আবার কেন্দ্রীয় সভাপতির কথাও বলছি। যে জায়গায় এখন জেপি নাড্ডা রয়েছেন সেটাও বলছি, এবং সুকান্ত মজুমদারের জায়গা নিয়েও কথা বলছি। সবার আগে আসি বিজেপির কেন্দ্রীয় অধ্যক্ষ কে হবেন, মানে পার্টির পরবর্তী সর্বভারতীয় সভাপতি। এখন জেপি নাড্ডা রয়েছেন, সকলেই জানেন বিজেপিতে এক পদ নীতি রয়েছে। সে জায়গায় দাঁড়িয়ে জেপি নাড্ডা মন্ত্রী হয়েছেন, এবং এর আগেই তার 3 বছরের টেনিওর শেষ হয়েছে, এবং তারপর তাকে প্রথম এক্সটেনশন দেওয়া হয়েছিল। এখন তিনি দ্বিতীয় এক্সটেনশনে আছেন। দিল্লি নির্বাচন ছিল, তাই সেই সময়টাতে পার্টির পরবর্তী সভাপতি নির্বাচন স্থগিত করে দেওয়া হয়েছিল। দ্বিতীয় এক্সটেনশনের পর আর কোনো এক্সটেনশন হওয়ার কথা নয়, যদি খুব বড় রাজনৈতিক উলটফের না হয়। এবং বিজেপিতে কান পাতলে এটাই শোনা যাচ্ছে যে বিজেপিতে পরবর্তী সভাপতি ঠিক হওয়ার জায়গায় চলে এসেছে। কিন্তু কে হবেন সভাপতি, যারা বড় বড় তাবড় বলছেন যে উনি হতে পারেন উনি হতে পারেন, বিশ্বাস করুন এই খবর কারো কাছে নেই। এবং বিজেপিতে সভাপতি পরবর্তী কে হবে এটা ওভাবে ঠিকও হয় না, যে কেউ ঠিক করে দেবেন বা কোনো রোল মডেলের মধ্যে ফিট হয়ে যায়, এমনটা নয়। দুটো বিষয় রয়েছে এই বিষয়ে। কি, এক হচ্ছে আরএসএস এর সহমতি হতে হবে, এটা সকলেরই জানা, এবং পার্টিরও সহমতি হতে হবে। বিষয়টা এমন নয় যে আরএসএস বলে দিল অমুককে করতে হবে আর বিজেপি মেনে নিল, বা বিজেপি বললো অমুককে করতে হবে, বা আরএসএস বললো হ্যাঁ ঠিক আছে চলো হয়ে যাবে, বা আরএসএস বলে দিল না হবে না, এরকমটা নয়। দুই পক্ষের সহমতির ভিত্তিতেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বা রাজ্য সভাপতি এটা ঠিক হয়। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কেশব ভবনের অনুমতি প্রয়োজন, আরএসএস এর সেন্ট্রাল লিডারশিপের যেমন অনুমতি প্রয়োজন বা তাদের সহমতি প্রয়োজন, আবার বিজেপির রাজ্য সভাপতি হতে গেলে সেন্ট্রাল লিডারশিপের বিজেপি পার্টির অবশ্যই সহমতির প্রয়োজন আছে। এক্ষেত্রে কে হতে পারেন, বিশ্বাস করুন আমার কাছে কেন কারো কাছে খবর নেই। যারা বলছে তারা একেবারে নয় নিজেকে বোকা মনে করে বা পাবলিককে বোকা মনে করে, এর বাইরে কিচ্ছুটা নয়। কারণ বিজেপির সভাপতি কে হবেন, কেন্দ্রীয় সভাপতি, এটা রাজ্য সভাপতি পর্যন্ত জানে না। আপনি যদি রাজ্য সভাপতি বা বিজেপির সেন্ট্রাল লিডারশিপের কাছে বা আপনার যেটুকুন ক্ষমতা আছে নেতাদের জিজ্ঞেস করুন, সকলেই একই কথা বলবে। তাহলে পরবর্তী সভাপতি কে হবে এর আগে জানার জন্য বুঝতে হবে বিজেপির সাংগঠনিক নির্বাচনটা কিভাবে হয়। সকলেই কিন্তু জানে না, বিজেপির অনেক কর্মীরাও জানে না, কিন্তু খোঁজ নিলে জানাই যায় এমন কোনো আহামরি বিষয় না। সেটা হচ্ছে প্রথমে বিজেপির অন্দরে একটা সহমতি ঠিক হতে হবে। বিজেপির যারা বর্তমানে পদাধিকারী আছেন, যেমন ধরুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন, অমিত শাহ রয়েছেন, বা অন্যান্য আরএসএস এর যারা ওজিএস রয়েছেন, সুনীল ধান রয়েছেন, এরা সমস্ত মিলে কিন্তু একটা ভাবনা চিন্তা করেন যে কে হতে পারে এবং কে হবে না, এটাও কিন্তু সেই ক্ষেত্রে ভাবা হয়। অতীতের উদাহরণ যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই লালকৃষ্ণ আডবাণী পার্টির সভাপতি রয়েছেন, অটল বিহারী বাজপেয়ীর পরবর্তী তিনি সভাপতি হয়েছিলেন, এবং তার যখন সভাপতি তিনি হবেন সে বিষয়ে কিন্তু পার্টির থেকে বেশি আরএসএস এর মদত ছিল তাকে সভাপতি করার বিষয়ে। পার্টির অবশ্যই ছিল, তিনি পার্টির তখন রাম জন্মভূমি আন্দোলনের পর বিশাল বড় নেতা হয়েছেন, তিনিই সর্বোচ্চ নেতা। স্বাভাবিকভাবে পার্টির তরফ থেকে কোনো আপত্তি ছিল না, এবং পার্টিও চাইছিল লালকৃষ্ণ আডবাণী হন, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আরএসএস এর সম্পূর্ণ ব্যাকআপ তার প্রতি ছিল। কিন্তু এই লালকৃষ্ণ আডবাণীকেই আরএসএস সরিয়ে দিয়েছিল কখন জানেন? লালকৃষ্ণ আডবাণী পাকিস্তান সফর করলেন, জিন্নার মাজারে গেলেন, মাজারে যাওয়ার পর বললেন জিন্না খুব সেকুলার মানুষ ছিল। তার জীবনের এটা সবচেয়ে এমন মন্তব্য হয়েছিল যা তার রাজনৈতিক কেরিয়ার শেষ করে দিয়েছিল, একটা মন্তব্যের জন্য। তিনি ফিরে এলেন, আরএসএস মন বানিয়ে ফেললো, সিদ্ধান্ত নিয়ে ফেললো যে আর এই ব্যক্তিকে পার্টির সভাপতি রাখা যাবে না। কারণ এখানে বিচারধারার প্রশ্ন, মতাদর্শের প্রশ্ন। মতাদর্শ নিয়ে আরএসএস হোক বা বিজেপি হোক কেউ কোনো সমঝোতা করেন না, কোনোদিন করেনি, এখন অবধি করছে না, আগামীতে আমি বলতে পারবো না। সেই জায়গায় দাঁড়িয়ে তাই বলে তিনি এলেন আর পরের দিন তাকে একটা কোনো চিট ধরিয়ে দেওয়া হলো বা তাকে কোনো এক্সপেল করে দেওয়া হলো, এরকম বিষয়টা হয়নি। বিষয়টা থিতিয়ে দেওয়া হলো, কিছুদিন গেল, তারপর পার্টিতে বৈঠক ডাকা হলো, আরএসএস এর সমন্বয় হলো, এবং আরএসএস থেকে স্পষ্ট বলে দেওয়া হলো, মোহন ভাগবতজি তখন বলে দিলেন যে না, এই ব্যক্তিকে বিচারধারা নিয়ে যখন প্রশ্ন উঠছে আর কোনো হতে পারে না। এবং সেই সময় যারা পার্টির পদাধিকারী ছিলেন বিজেপির ম্যাক্সিমাম, তাদেরকে লালকৃষ্ণ আডবাণী কিন্তু হাত ধরে নিয়ে এসেছিলেন ক্ষমতায়। এই লালকৃষ্ণ আডবাণী না থাকলে তারা নেতা হতে পারতেন না। কিন্তু যখন বিচারধারার প্রশ্ন চলে এলো তখন কিন্তু কাউকে মাফ করা গেল না।
সে লালকৃষ্ণ আডবাণী হোক বা যেই হোক। এমনকি অনেক সময় শোনা যায় প্রধানমন্ত্রিত্বের প্রশ্নেও অটল বিহারী বাজপেয়ীকে নিয়ে আরএসএস এর মনে সন্দেহ ছিল, কারণ তিনি কবি মানুষ ছিলেন, একটু উদারবাদী চিন্তা ভাবনা ছিল, এবং আরএসএস এর মধ্যেও তো দু ধরনের লোক আছেন, সফট কোর আদর্শে বিশ্বাসী করেন এবং হার্ড কোর আদর্শে বিশ্বাসী। তো সেই জায়গায় দাঁড়িয়ে তিনি একটু সফট মানুষ ছিলেন, সেই জায়গায় প্রশ্ন ছিল। কিন্তু তার প্রধানমন্ত্রিত্ব নিয়ে আরএসএস কোনোদিনও বাধা দেয়নি, মতাদর্শের প্রশ্নে যতই একটু নোকঝোঁক দুপক্ষের মধ্যে থাক, কারণ সেই সময় আর কোনো বিকল্পও ছিল না লালকৃষ্ণ আডবাণী ছাড়া। আর লালকৃষ্ণ আডবাণী চেয়েছিলেন, যেহেতু তিনি হার্ডকোর হিন্দুত্বের লোক ছিলেন, প্রধানমন্ত্রিত্বের জায়গায় সমস্যা হতে পারে এবং মিলিজুলি সরকার চলছিল, বা সরকার হতেও পারতো, বিজেপি অতটা কনফিডেন্টও ছিল না, সবাইকে নিয়ে চলতে হতো। সেই সময় গঠবন্ধনের রাজনীতি একবারে চরমে ছিল, তো সেই সময় প্রশ্নে তিনি হয়েছেন। পরবর্তীকালে সেই লালকৃষ্ণ আডবাণীকে সরে যেতে হলো আরএসএস এর কারণে। এরপর কে হবেন পার্টির সভাপতি সেটা ঠিক হলো, তারপর হলেন রাজনাথ সিং। এই রাজনাথ সিংকে কিন্তু আরএসএস চেয়েছিল বলেই রাজনাথ সিং হয়েছিলেন, এবং পার্টিরও মদত ছিল। এবার রাজনাথ সিং এর পর নীতিন গাডকারি সময় ফিরে আসি। নীতিন গাডকারি যখন পার্টির প্রেসিডেন্ট হলেন, তখন আরএসএস চেয়েছিল বলেই নীতিন গাডকারি পার্টির প্রেসিডেন্ট হয়েছিলেন, এবং নীতিন গাডকারিকে নিয়ে পার্টির মধ্যে অনেকের আপত্তি ছিল। সেই সময় প্রমোদ মহাজনের নাম ভাসছিল, কিন্তু তা সত্ত্বেও আরএসএস নীতিন গাডকারিকে বেছে নেয়। নীতিন গাডকারি সরে গেলেন, তারপরে হলেন কে সকলেই আপনারা জানেন, আমাদের অমিত ভাই। অমিত ভাই এসে যেটা করলেন, পার্টির বেশ কয়েকটা নিয়ম তিনি পরিবর্তন করে দিলেন। তার আগে অবধি পার্টিতে সাংগঠনিক নির্বাচন খুব জোর কদমে হতো, কিন্তু অমিত শাহ আসার পরেই পার্টির নির্বাচন, আপনারা সকলেই জানেন, এখন পার্টির সর্বভারতীয় সভাপতি কে হবে সেটা নির্বাচনের মাধ্যমে হয় না, অনেকটা সিলেকশন প্রসেস আছে। নির্বাচন বলতে পারেন বেশ কয়েকজন মিলে নির্বাচন করেন, কিন্তু সংগঠনের কার্যকর্তারা তাতে অংশ নেন, বিষয়টা এখন আর হচ্ছে না সেভাবে। তাই বলে কি পার্টিতে গণতন্ত্র নেই? বিশ্বাস করুন যে এখন অবধি যে কটা পার্টি ভারতবর্ষে আছে, তার মধ্যে সব থেকে বেশি গণতান্ত্রিক কাঠামো মেনে চলে ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টির প্রতি প্রেমের জায়গা থেকে বলছি না, বা তাদের পছন্দ করি সেই জায়গা থেকে বলছি না, তথ্যের ভিত্তিতে আপনাদেরকে আমি সে বিষয়টা তুলে ধরছি। কারণ কে হবেন এটা নিয়ে পার্টির মধ্যে আলোচনা হয়, আরএসএস এর সঙ্গে আলোচনা হয়, যারা শীর্ষ নেতৃত্ব আছে তারা সকলে মিলে একটা সিদ্ধান্ত নেয়। সেই জায়গা থেকে এখনো পার্টির মধ্যে গণতন্ত্র সবচেয়ে বেশি। কেন বলছি? এবার আসি আঞ্চলিক পার্টিগুলোতে। আঞ্চলিক পার্টিগুলোতে আপনারা দেখুন কি হয়। আঞ্চলিক পার্টিগুলোতে একজন মুখিয়া, এই রাজ্যে যেমন তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় তার সর্বময় কর্ত্রী, তিনি যা বলবেন সেটাই হবে, কোনো নির্বাচনের বিষয় নয়, সিলেকশনের বিষয় না। তিনি মনে করলে কালকে সরিয়ে দেবেন, তিনি মনে করলে আবার আজকে আরেকজনকে বসিয়ে দেবেন। বিষয়টা এরকম, এটা সকলেরই জানা। এবার আসি সর্বভারতীয় ক্ষেত্রে কংগ্রেসে পরিবারের মধ্যেও একটা আড়াআড়ি বিভাজন রয়েছে, এবং আড়াআড়ি বিভাজনটা সৃষ্টি করা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেসে এখন নির্বাচন ওই গান্ধী পরিবারই ঠিক করে দেবে যাকে, সেই হবে এমনটা নয়। নির্বাচন হয় বা নির্বাচন হলেও সেটা অনেকটাই লোক দেখানো। সাম্প্রতিক যে নির্বাচন হয়েছিল, শশী থারুর সেখানে চেয়েছিলেন প্রেসিডেন্ট হতে, শশী থারুরকে হতে দেওয়া হয়নি। তারপর থেকে শশী থারুর কংগ্রেসের উপর ক্ষুব্ধ রয়েছেন, যে কোনো সময় বিজেপিতে যোগ দিয়ে দিতে পারেন। সেই জায়গায় দাঁড়িয়ে মল্লিকার্জুন খাড়গেকে গান্ধী পরিবার চাইলো প্রেসিডেন্ট হবেন। ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে মির্জাফর মীর কাসিমদের এখানে বেঙ্গলের গভর্নর করে দিত, ব্যাপারটা অনেকটাই সেরকম। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি গান্ধী পরিবারের কাছে, যে বিষয়টা নিয়ে আমি একেবারে উদাহরণের হিসেবে এটাকে তুলে ধরলাম, জাস্ট বোঝানোর জন্য একটা উদাহরণ হিসেবে। তাই বলে বলছি না যে গান্ধী পরিবারের বা কংগ্রেসের কেউ মির্জাফর মীর কাসিম, আমি বিষয়টা সেরকম নয়, একেবারে শুধুমাত্র উদাহরণের জন্য বললাম। আবারও বলে দিচ্ছি, এটা নিয়ে হয়তো বিতর্ক করার কোনো কারণ নেই। পরবর্তীকালে আরো অনেকে হয়েছেন বাংলার প্রেসিডেন্ট, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যাদেরকে বসেছিল তারাও ওই একই বিষয়। এখানে কোনো গদ্দার বা লয়াল এই বিষয়টাতে আমি যাচ্ছি না। তো খাড়গেজি হলেন, খাড়গেজি যখন নির্বাচন হলো, সেই নির্বাচনেও গান্ধী পরিবারের তরফ থেকে ক্যাম্পেইন করা হলো যে খাড়গেজি হবেন, খাড়গেজিকে ভোট দেওয়া হবে। শশী থারুর বেচারা হেরে গেলেন। এবং কংগ্রেসে আজকে এমনটা নয়, একেবারে কংগ্রেসের শুরুর দিক থেকে দেখুন না, নেতাজি প্রেসিডেন্ট হলেন, গান্ধীজি সেই সময় চেয়েছিলেন সিদ্ধারামাইয়া হোক, কিন্তু সেই সময়ে ওই ব্যক্তি হেরে গেলেন, নেতাজি প্রেসিডেন্ট হলেন, গান্ধীজি বললেন যে এটা আমার পার্সোনাল হার, এটা আমার পার্সোনাল ডিফিট। পরবর্তীকালে দেশ স্বাধীন হবে 1946-47-এর প্রেক্ষাপট। সেই সময় গান্ধীজি চেয়েছিলেন নেহেরু পরবর্তী পার্টি প্রেসিডেন্ট হবেন,
কিন্তু সেই সময় কংগ্রেসের সবচেয়ে বড় ফিগার হচ্ছে বল্লভভাই পটেল, সর্দার বল্লভভাই পটেল নির্দ্বিধায় জিতে যাবেন। সমস্ত রাজ্য থেকে সর্দার বল্লভভাই পটেল সমর্থন এলো, কিন্তু কংগ্রেসের জরুরি বৈঠক ডাকা হলো এবং সেই সময় গান্ধীজি কিন্তু কংগ্রেসের কেউ নন, কংগ্রেসের ওয়ার্কিং কমিটির মধ্যে নেই তিনি, কিন্তু তা সত্ত্বেও তিনি কংগ্রেসের বৈঠক ডাকালেন, নিজে সেটাকে চেয়ার করলেন, সেখানে উপস্থিত থাকলেন এবং একটা ড্রাফট লেখানো হলো। জোর করে সেই ড্রাফটে সর্দার বল্লভভাই পটেলকে বলা হলো, গান্ধীজি বললেন যে এটাতে সই করে দাও। গান্ধীজি বল্লভভাই বললেন এটা কি? এটা বলা হচ্ছে যে তুমি বলছো যে তুমি প্রেসিডেন্ট হবে না। এবং গান্ধীজিকে শ্রদ্ধা করতেন সর্দার বল্লভভাই পটেল, অসীম শ্রদ্ধা করতেন, এবং গান্ধীজি সেই সুযোগটা নিলেন, নিয়ে কি করলেন, পরবর্তী পার্টি প্রেসিডেন্ট করে দিলেন নেহেরুকে, এবং নেহেরু প্রধানমন্ত্রী হলেন। এই ইতিহাস সকলেই জানেন, কেউ কেউ জানেন, কেউ কেউ জানেন না। যারা জানেন না তাদের জন্য এই শব্দটা বা এই দৃশ্যটা আপনাদের কাছে তুলে ধরলাম। তো কংগ্রেসে সেই সময় থেকেই পার্টিতে ডেমোক্রেসি ছিল না, কংগ্রেসে আজও নেই। সে জায়গায় দাঁড়িয়ে ন্যাশনাল পার্টি তো একটাই আছে রাজ করার মতন, এবং দেশে রাজও করছে ভারতীয় জনতা পার্টি, এবং ভারতীয় জনতা পার্টিতে ডেমোক্রেসি আছে, এবং সেই ডেমোক্রেসিতে ভিত্তি করেই এখন প্রেসিডেন্ট ঠিক করা হবে। এবার প্রেসিডেন্ট ঠিক হবেন, তার জন্য পার্টিতে নিয়ম রয়েছে। অন্তত অর্ধেক রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে অর্ধেক জায়গায় দেশের ইউটি এবং স্টেট দুটো মিলিয়ে অর্ধেকে নির্বাচন সম্পন্ন হয়ে যেতে হবে সাংগঠনিক। আপনারা জানেন বিভিন্ন রাজ্যে সাংগঠনিক নির্বাচন চলছে, পশ্চিমবঙ্গেও চলছে। সে জায়গায় দাঁড়িয়ে এখনো প্রায় 10-12টা রাজ্যে সাংগঠনিক নির্বাচন চলছে বা সাংগঠনিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে অন্তত 18টা হতে হবে, কারণ স্টেট আর ইউটি মিলিয়ে 36টা রয়েছে বিভাগ ভারতের মধ্যে। এই 36টা বিভাগের মধ্যে 18তে হতে হবে, 10-12টাতে চলছে। খুব দ্রুত এই জায়গাগুলোতে নির্বাচন সম্পন্ন করে দিতে হবে, সাংগঠনিক নির্বাচন, মন্ডল সভাপতি, জেলা সভাপতি, এগুলো নির্বাচন হয়ে গেলে পরবর্তীকালে আর কোনো অসুবিধা থাকছে না পার্টির সাংগঠনিক দিক থেকে, আইনগত দিক থেকে। ধারণা করা হচ্ছে যে 15 দিন থেকে 1 মাসের মধ্যে গোটা বিষয়টা সম্পন্ন করার চেষ্টা চলছে। খুব যদি দেরি হয় তাহলে 1 মাস, সর্বোচ্চ 2 মাসের পর্যায়ে যেতে পারে, কারণ ভারতীয় জনতা পার্টি ওই তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেয় না, নেয়নি, এখনো নেয়নি, আগামী দিনেও নেবে বলে মনে হয় না। তা 1 থেকে 2 মাসের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে তারপরে ঠিক হয়ে যাবে যে পার্টির পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন। এবার পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন, অনেকে বলছেন মহিলা হতে পারেন, কেউ বলছেন পার্টির প্রেসিডেন্ট কোনো পিছড়ি জাতি থেকে হতে পারেন, ব্যাকওয়ার্ড ক্লাস থেকে। এখন অবধি পার্টিতে যারা হয়েছেন এই ক্ষেত্রে তাদের জাতিগত দিক দেখা হয়নি। এবার সেই জাতিগত মডেলে কেউ যদি ফিট হয়ে যায়, দ্যাট ইজ অ্যানাদার ইস্যু, কিন্তু ওই জাতি দেখে পার্টির প্রেসিডেন্ট ঠিক করা হয়নি, এখন অবধি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং জাতিগত দিক থেকে নরেন্দ্র মোদী তো সব থেকে বড় মুখ, তিনি ওবিসির মুখ। ওবিসি ভারতবর্ষের জাতির একটা বড় অংশ, ওবিসি 22 থেকে 25% এক একটা রাজ্যে বিভিন্ন জায়গায়। তো এই ওবিসি সমাজ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসেন, বিভিন্ন রাজ্যে ওবিসি, এসসি, কোথাও এসটি মুখ্যমন্ত্রী দেওয়া হচ্ছে, এবং প্রধানমন্ত্রী থেকে বড় কথা হচ্ছে যে রাষ্ট্রপতি তিনিই তো নিজেই এসটি, একজন ট্রাইবাল মহিলাকে করা হচ্ছে। ফলে জাতিগত বিষয় দিয়ে অন্তত সাংগঠনিক নির্বাচনটা হবে না, হয়নি, হবে না, এটা একদম বলে দিচ্ছি। কেউ ওখানে হয়ে গেলে, সেটা ফিট হয়ে গেলে, দ্যাট ইজ অ্যানাদার ইস্যু, কিন্তু ওটা নির্বাচনের ভিত্তি না। তাহলে কে হবেন? কোনো তরুণ তুর্কি নৌসিখিয়াকে পার্টির প্রেসিডেন্ট করা হয় না সর্বভারতীয় ক্ষেত্রে, তার সাংগঠনিক দক্ষতা দেখা হয়। যেই হবেন একজন দক্ষ হবেন। এ রাজ্যে এবার ফিরে আসি, এ রাজ্যে কে হবেন? এখন অব্দি পার্টির যেটা মতামত, কেশব ভবনের মতামত, সামনেই ভোট রয়েছে 1 বছর, এই 1 বছরের আগে কোনো নতুন কোনো ব্যক্তিকে পার্টির দায়িত্ব দিতে রাজি নয়। ফলে সুকান্ত মজুমদারের উপরেই ভরসা রাখা হচ্ছে। সুকান্ত মজুমদারকে একটা এক্সটেনশন দেওয়া হয়েছে, 3 বছরের টার্ম কমপ্লিট হওয়ার পর একটা এক্সটেনশন তাকে দেওয়া হয়েছে, সেই এক্সটেনশনে সুকান্ত মজুমদার আছেন। এখন অব্দি আমার কাছে যা খবর পার্টি সূত্রে এবং যেটা ধারণা করা হচ্ছে, গ্যারান্টি আমি দিতে পারবো না, কারণ বিজেপি পার্টিতে যে গ্যারান্টি দেবে সেই সবচেয়ে বড় মূর্খ। সুকান্ত মজুমদারকে আরেকটা এক্সটেনশন দিয়ে 26-এর ভোট করানো যেতে পারে। এখন অব্দি এরকম একটা চিন্তা ভাবনা চলছে, তাই বলে এই চিন্তা ভাবনা কাল যে বদল হয়ে যাবে না, বিষয়টা এমনটা কিন্তু নয়। একটা কমিটি করা হবে, যেই কমিটিতে আপনারা মিডিয়াতেও দেখেছেন সেই খবর, সেখানে পার্টির অন্যান্যরাও থাকবেন, সেখানে সুকান্ত মজুমদার থাকবেন, সেখানে দিলীপ ঘোষ থাকবেন, সেখানে শ্রমিক ভট্টাচার্য থাকবেন, সেখানে আমাদের বিরোধী দলনেতা থাকবেন। এরকম একটা কমিটি করে দিয়ে সেই কমিটি নির্বাচনী সিদ্ধান্তগুলো নেবে, এই সম্ভাবনাই প্রবল। এই সম্ভাবনা হওয়ার কারণ হচ্ছে এর আগেও আমরা 21-এর নির্বাচনে সেরকমটাই দেখেছি। আর এ রাজ্যে সাংগঠনিক স্থিতি বিজেপির এতটা মজবুত নয় যে পার্টির এক প্রেসিডেন্ট
পুরোটা দলটাকে কমান্ড করতে পারবেন, কারণ আপনারা জানেন যে বিজেপির মধ্যে এটা তো বাস্তব, বেশ কয়েকটা গ্রুপিজম চলছে। সে জায়গায় দাঁড়িয়ে অনেকে বলছেন কেন শুভেন্দু অধিকারী হবেন না। বিজেপিতে একটা বড় সমস্যা হচ্ছে, বিজেপিতে যাকে এগিয়ে দেওয়া হয় তিনি সবচেয়ে বেশি পিছিয়ে দেন। দাবা খেলায় যে গুটিটাকে আগে দেওয়া হয় সেই গুটিটা আগে পড়ে যায়, রাজনীতি দাবা খেলার মতো। এবং সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, শুভেন্দু অধিকারীও কিন্তু এই পার্টির দায়িত্বকে নিতে চান। শুভেন্দু অধিকারী ডিফিট কোনোদিনও পছন্দ করেন না, হার পছন্দ করেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো ব্যক্তি যদি হেরে যায় তার নেতৃত্বে, এটা তার কাছে পার্সোনাল ডিফিট হয়। তাই তিনি কিং মেকার হয়ে থাকতে চান এবং পার্টির দায়িত্ব 3 বছরের, বিরোধী দলনেতা এই দায়িত্ব হচ্ছে, বা বিধায়কের দায়িত্ব হচ্ছে 5 বছরের। 3 থেকে 5 অনেক বেনিফিশিয়াল জব, এবং 5 বছর পর আবার তিনি ফিরে এসে বিরোধী দলনেতা হতে পারেন। 2 বার জিতলে 10 বছর, আর পার্টিতে 2 বার জিতলে 6 বছর। তফাৎ এখানে স্পষ্ট। তিনি হারের ভাগিদার হতে চান না, জয়ের কারিগর তিনি সেটা মনে করেন, দাবি করেন, এবং অনেকেও তাকে এটাই চাইছেন। এবং পার্সোনালি শুভেন্দু অধিকারী তিনিও চাইছেন না। এবং পার্টির জায়গায় দাঁড়িয়ে পার্টিতে দেখা হয় সাংগঠনের প্রতি বিশ্বাসযোগ্যতা। কালকে শুভেন্দু অধিকারী কি দল ছেড়ে দিতে পারবেন, বা শুভেন্দু দল ছেড়ে যাবেন না, এই গ্যারান্টি কি কোথাও আছে? শুভেন্দু অধিকারী এর আগেও বলেছেন, আই এম হিয়ার উইথ আ কজ। তিনি একটা কারণের জন্য আছেন, আর পার্টি সংগঠনের মাথায় তাকেই বসাবে যিনি পার্টির প্রতি লয়াল, পার্টির প্রতি দীর্ঘদিনের কর্মী, পার্টির প্রতি তার বিশ্বাসযোগ্যতা, ভরসা আছে, পার্টিরও তার প্রতি, তারও পার্টির প্রতি। এর বেশি আমি কিছু এ বিষয়ে হিন্ট দেবো না, समझदार के लिए इशारा ही काफी है। আপাতত এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত, কোনো বিষয়ে খবর কি করা উচিত সেটাও আপনারা জানাবেন, সে বিষয়ে আমরা খবর করব। আমরা দর্শকদের কমেন্টকে খুবই গুরুত্ব দেই। আর আপাতত এখানেই শেষ করছি। সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল নোটিফিকেশন অন করে দিন, যাতে ভিডিও নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। দেখা হবে পরবর্তী পর্বে। ভালো থাকবেন, নমস্কার।